কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টের বড় রায় ধাক্কা খেল গুজরাট সরকারের সিদ্ধান্ত। বিলকিস বানো গণধর্ষণ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতেই আজকে রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। রায় সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, সুনির্দিষ্টভাবে আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই মামলার রায় কি বলা হয়েছে? যেটা তুমি বললে যে গুজরাট সরকার কিন্তু অত্যন্ত বড় একটি ধাক্কা খেল বিলকিস বানো গণধর্ষণ মামলায়। তার কারণ গত 2022 সালের 15ই আগস্ট অর্থাৎ দেশের 76তম স্বাধীনতার দিন, কিন্তু স্বাধীনতা দিবসের দিন এই 11 জন ধর্ষক এবং খুনিকে ছেড়ে দিয়েছিল গুজরাট সরকার। এবং তারপরে পাল্টা মামলা করেন বিলকিস বানো এবং আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে এই 11 জন ধর্ষকতম খুনিকে যে ছাড়া হলো সেই ছাড়ার জন্য কোন কোন বিষয় দেখা হয়েছিল সেই বিষয়ে কিন্তু যে সিদ্ধান্তকারী যে কমিটি তৈরি করা হয়েছিল সেই প্যানেলের কি সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু জানাতে অস্বীকার করে গুজরাট সরকার। এবং তারপরে কিন্তু মামলা চলছিল এবং আজ বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভোই যে সিদ্ধান্ত দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়। তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে গুজরাট সরকারের কোনো এখতিয়ার নেই এই 11 জন বিলকিস বানো ধর্ষণ মামলায় 11 জন ধর্ষকতম খুনিকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া। কারণ মহারাষ্ট্রে সিবিআই এর বিশেষ আদালতে এই মামলাটি চলছিল। তাহলে যদি সিদ্ধান্ত নিতে হয় বা এই ধরনের কোনো যদি সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র সরকার। গুজরাট সরকারের কোন রকম কোনো এখতিয়ার নেই এই 11 জন ধর্ষকতম খুনিকে ছেড়ে দেওয়ার। এবং আমরা দেখেছি যে গত 2022 সালের যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন তাদের যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তারা বেরিয়ে আসার পর স্থানীয় যে বিজেপি নেতা তারা কিন্তু তাদের মালা পরিয়ে বরণ করেছিল। অর্থাৎ এই 11 জন ধর্ষক খুনি যে নৃশংস অত্যাচার করে এই বিলকিস বানো 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মেরেছিল, বিলকিস বানোর একাধিক পরিবারের সদস্যকে হত্যা করেছিল। এবং মহারাষ্ট্রের যে সিবিআই এর বিশেষ আদালত তারা কিন্তু বিরল থেকে বিরলতম এই ঘটনাটাকে আখ্যা দিয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যে বিষয়টা আরো পরিষ্কার করে দিয়েছে যে এই 11 জন ধর্ষক এবং খুনি, অভিযুক্ত ছিল 12 জন, তার মধ্যে মামলা চলাকালীন একজনের মৃত্যু হয় এবং 11 জন ধর্ষক এবং খুনি যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের 2 সপ্তাহের মধ্যে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, জেলে ফিরতে হবে। অর্থাৎ এই যে তাদের যে মুক্তির সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তার রদ করে দিয়েছে শীর্ষ আদালত এবং পরিষ্কার জানিয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বিজেপি শাসিত যে গুজরাট সরকার সেই সরকারের বিরুদ্ধে যে সব থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রায় সুপ্রিম কোর্টের বিলকিস বানো গণধর্ষণ মামলায় যে 11 জন ধর্ষক এবং খুনিকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার। গুজরাট সরকারের কোনো এখতিয়ার নেই এই ধর্ষক এবং খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার। ফলে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত বড় একটি রায় সুপ্রিম কোর্টের, যেখানে কিন্তু বলা যেতে পারে কিছুটা হলেও জয় হলো বিলকিস বানোর। এবং শুধু বিলকিস বানো নয়, এই যে 11 জন ধর্ষক এবং খুনিকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রেবতীলাল, সাংবাদিক রেবতীলাল তিনি ছিলেন, সুভাষিনী আলী সিপিএম বরিষ্ঠ বাম নেত্রী সুভাষিনী আলী, তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে যে নৃশংস ঘটনা ঘটিয়েছিল এই দাহোদ জেলার গুজরাটের যে 2002 সালে যে গোজরাকাণ্ড, সেই গোজরাকাণ্ডের পর গুজরাটে যে সাম্প্রদায়িক হিংসা চলে সেখানে 3রা মে দাহোদ জেলার দেবঘর বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়েছিল। এই যে নৃশংস হামলা, বিলকিস বানো 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে গণধর্ষণ করা হয়। তার 3 বছরের যে 3 বছরের মেয়ে তাকে পাথরে ছুঁড়ে আছড়ে মেরে ফেলা হয়, একাধিক পরিবারের সদস্যকে হত্যা করা হয়। এবং যে বিষয়টা বলছিলাম যে এটা কিন্তু মুম্বাইয়ের সিবিআই আদালত, সেই সিবিআই আদালত কিন্তু বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে দোষীদের কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং 2008 সালের 21শে জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। এবং তারপর থেকে তারা কিন্তু যাবজ্জীবন যে কারাদণ্ড এবং তার যাবজ্জীবন মেয়াদ শেষের আগে 2022 সালের 15ই আগস্ট তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার এবং তাদের মুক্তি দেওয়া হয়।
সেই মুক্তির যে সিদ্ধান্ত গুজরাট সরকারের, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে গুজরাট সরকারের কোনো এখতিয়ার নেই এই 11 জনের পক্ষ থেকে তাদের আইনজীবী কি কিছু জানিয়েছে? তারা কি শীর্ষ আদালতের কোনো ডিভিশন বেঞ্চে এই মামলার মানে আবারও হায়ার কোনো ডিভিশন বেঞ্চে কি আবার যাবে, এরকম কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই যে সুপ্রিম কোর্টের যে রায় বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে হবে, তাদের জেলে ফিরতে হবে। এবং এই রায় বহাল থাকছে আপাতত, এবং তাদের আত্মসমর্পণ করতে হবে, তাদের জেলে ফিরতে হবে। এবং এখনো পর্যন্ত তুমি যে জিনিসটা বলতে চাইছো যে এই যে 11 জন ধর্ষক বা খুনি যাদের বলা হচ্ছে, তাদের পক্ষে আইনজীবীরা কোন রকম কোনো আরো হায়ার অ্যাপিল করবেন কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর আমাদের কাছে আসেনি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দুজন যারা প্যারোলে মুক্তি পেয়েছিল মামলা চলাকালে, সেই প্যারোলে মুক্তির সময়ও কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ কিন্তু এফআইআর দায়ের হয়েছিল। তারপরেও কেন তারা মুক্তি পেয়েছিল সেই প্রশ্নই কিন্তু উঠেছিল এবং দিলীপ বানার তরফ থেকে। তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টে এই তাৎপর্যপূর্ণ রায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই রায় রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন অঙ্কুর, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমার মনে হয় যে লোকসভা নির্বাচনের বল গড়িয়ে গেল এই রায়ের সঙ্গে সঙ্গে। অর্থাৎ এতদিন ধরে বিরোধীরা যে কথা বারবার বলে আসছিল যে হিন্দুত্ববাদীরা এবং হিন্দু সাম্প্রদায়িক শক্তিগুলো যে নৃশংস এবং জঘন্যভাবে দাঙ্গা করেছে এবং অত্যাচার, ধর্ষণ, খুন ইত্যাদি করেছে, সেই প্রচার তারা চালাচ্ছিল। সেই প্রচারটা খানিকটা মান্যতা পেয়ে গেল সুপ্রিম কোর্টের এই রায়ে। কেননা আমরা দেখেছি যে ওখানে যখন এই বন্দীদের যাবজ্জীবন কারাদণ্ড চলছিল, তখন বারবার তাদের প্যারোল দেওয়া হয়েছে, তাদের বাইরে বার করা হয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় গুজরাটের বিজেপি সরকার সেটা দেখেছে। এবং তারপরে আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সুপ্রিম কোর্টের সাথে ফ্রড করা হয়েছে। অর্থাৎ এমন ভাবে আবেদন আনা হয়েছে যেটা খানিকটা জাল ধরনের, এবং সেই আবেদনের মানে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল আগে, এবং তার ভিত্তিতে গুজরাট সরকার তাদের মুক্তি দিয়েছিল। কিন্তু গুজরাট সরকারের মুক্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই, এখতিয়ার ছিল মহারাষ্ট্র সরকারের। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে মহারাষ্ট্র সরকারের এখতিয়ার ছিল, গুজরাট সরকারের এখতিয়ার ছিল না। এবং সেই কথা বলে তাদের এই যে মুক্তির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষ শক্তি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এরা যে কথাটা বলতে চাইছে যে হিন্দুত্ববাদীরা কত ভয়ঙ্কর, নৃশংস এবং ধর্ষক, খুনি হতে পারে, সেই প্রচারটাই খানিকটা মান্যতা পেয়ে গেল সুপ্রিম কোর্টের এই রায়ে। মনে হয় যে এই রায়ের বড়সড় প্রতিক্রিয়া ঘটবে এবং লোকসভা নির্বাচনে এই বিষয়ে যে বিরোধীরা কথা বলবে তার জবাব দিতে হবে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা গুজরাট সরকারের পক্ষ থেকে কোনো বড়সড় প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছয়নি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।